আচ্ছা, সাউন্ড তোমরা কি শুনতে পাও না? সাউন্ড কি শোনা যাচ্ছে না? ওকে, এই জন্য সবসময় বলে থাকি সাউন্ড ঠিক আছে কিনা, যেহেতু তোমরা সাউন্ড শুনতে পাও না। টেনশন নিও না, সাউন্ড এখন শোনা যাবে, পুরোপুরি পুরো দমে সাউন্ড শোনা যাবে। আমি একটু দুঃখিত, আজকে একটু সাউন্ড সমস্যা হয়েছে। যাই হোক, এখন পুরো দমে শোনা যাবে, কোনো ঝামেলা নেই, কোনো প্যারা নেই। সাউন্ড এখন শোনা যাবে, পুরোপুরি পুরো দমে সাউন্ড শোনা যাবে। আমি আসলে দুঃখিত, আমার আজকে মাইক্রোফোনে কি জানি সমস্যা হয়েছে। যাই হোক, আজকে সাউন্ড এখন শুনতে পাচ্ছ, আশা করি এখন সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। যাই হোক, সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন সাউন্ড শোনা যাবে। ওকে, এখন পুরো দমে ঠিকঠাক মতো সাউন্ড শোনা যাবে। তো বাচ্চারা, অনেক অপেক্ষায় আছো তোমাদের আজকের ক্লাসটির জন্য। আমরা শুরু করতেছি। এইচএসসি 2027 ব্যাচ তোমরা যারা রয়েছো, সবেমাত্র কলেজে ভর্তি হবে। এখন ঠিক আছে, ওকে। তো তোমাদের যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, আমরা প্রথম অংশ নিয়ে, আমরা জানি আইসিটি তৃতীয় অধ্যায়ের মধ্যে দুইটি অংশ আছে, একটা সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস। তো বাচ্চারা, আজকে আমরা এই ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইস, আসলে ডিজিটাল কথাটা কিভাবে আসছে, আর ডিভাইস মানে কি? ডিভাইস মানে এখন তোমরা যে ডিভাইস হাতে নিয়ে ক্লাসটি দেখতেছো, মানে মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, এবং সেটাকে কেন ডিজিটাল ডিভাইস বলা হয়? আসলে ডিজিট থেকে ডিজিটাল যুক্ত হয়েছে। তো ডিজিট মানে কি? সংখ্যা। আর এই যে ডিভাইসটা, সেই ডিভাইসটা কিন্তু মূলত সংখ্যা দিয়ে তৈরি হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে ডিজিটাল ডিভাইস। তো আমরা এখানে সংখ্যা নিয়ে আলোচনা করব, সেই কোন সংখ্যা দিয়ে আমাদের এই ডিজিটাল ডিভাইসটা বা যত ডিভাইস গুলো আছে সেগুলো তৈরি হয়েছে, সেটা নিয়ে আলোচনা থাকবে। তো শুরু হয়ে যাক আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথম যে কথাটা আমরা আলোচনা করব, তৃতীয় অধ্যায়ের প্রথম যে বিষয়টা, তার নাম হচ্ছে বুলিয়ান এলজাব্রা। তো এই এলজাব্রা মানে বীজগণিত। তোমরা জানো যে স্যার, আমরা এসএসসি তে তো বীজগণিত পড়ছি। ওকে, আমরা এসএসসি তে বীজগণিত পড়ছি, জ্যামিতি পড়ছি, পরিসংখ্যান পড়ছি। হ্যাঁ, এই গণিত আমাদের জীবনটা শেষ করে দিল। তো গণিত তো পড়ছো, তো আবার কলেজ লাইফে আইসা আবার স্যার একই এলজাব্রা ভেজাল। তো এটা কোন এলজাব্রা? এটার নাম হচ্ছে বুলিয়ান এলজাব্রা। তো বুলিয়ান এলজাব্রা আবার কোন ধরনের এলজাব্রা? আমরা তো বীজগণিত পড়ছি, হ্যাঁ, এসএসসি তে। তো যাই হোক, এইখানে যে অ্যালজাব্রাটা আছে, সেই অ্যালজাব্রাটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজাব্রা, মানে বুলিয়ান বীজগণিত। অ্যালজাব্রা মানে বীজগণিত আর কি। তো বুলিয়ান বীজগণিত জিনিসটা কি? আসলে বুলিয়ান অ্যালজাব্রার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। ওনাকে একটু চিনতে হবে। উনি কে? উনি হচ্ছে এটা জনক। এখন এটা জনক হয়ে কি করলো উনি? জর্জ বুল সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন, এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের এলজাব্রা আবিষ্কার করেন, তাকে বুলিয়ান এলজাব্রা বলা হয়। আসলে আমি তো এখানে তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা, আমি তো বললাম আমার এই ক্লাসগুলো করলে কেউ বই কিনতে হবে না, আর আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে পিডিএফটা নিয়ে নিবা। তো এখন বিষয়টা হচ্ছে বাবা,
এই বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি? আমরা প্রথম অবস্থায় জানলাম যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এই গণিতবিদ জর্জ ভুল, অনেক বইয়ের মধ্যে দেখবা, তোমরা অনেকগুলো বই কিনবা তো সেখানে দেখবা জর্জ ভুলি নামেও ওনার নামটা আছে, জর্জ ভুলি। আসলে জর্জ ভুলি বা জর্জ ভুল যেটাই হোক, উনি 1800, অনেকের ধারণা এক এক বইতে এক এক রকম আছে, আমি একটু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এক এক বইতে এক এক রকম আছে, কোন কোন বইতে আছে যে 1847 সালে তিনি এটা আবিষ্কার করছেন এই বুলিয়ান অ্যালজেব্রাটা। আবার অনেকের ধারণা না 1847 না 1854 সাল, কিন্তু বইতে দুইটাই আছে। কোন কোন বইতে বলা আছে যে 1847 সালে জর্জ ভুল এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন, আর অনেক বইয়ের মধ্যে লেখা আছে যে 1854 সালে জর্জ ভুল বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। এখানে একটা বিষয় হচ্ছে, এই গজব পরীক্ষাতে আসে, তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য আসে। কোন কোন প্রশ্নের মধ্যে আমরা দেখি যে আসে যে জর্জ ভুল কত সালে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন, এটা 1847 নাকি 1854, বিতর্ক হবে দেখে আমি আর এখানে দেই নাই, কিন্তু আসলে মূলত উত্তরটা হবে 1854। উত্তর কত হবে? 1854। কারণ 1847 সালে তিনি এটা নিয়ে গবেষণা করেন, এটা নিয়ে ব্যক্তিগতভাবে নিজের সাথে নিজে যুদ্ধ করেন, ব্যক্তিগতভাবে এটা আবিষ্কার করার চিন্তা করেন, আর 1854 সালে জাস্ট এটা সরাসরি সবার সামনে তুলে ধরেন, অর্থাৎ এটা তিনি প্রকাশ করেন, অর্থাৎ আবিষ্কার করেন। তাহলে এটা সঠিক। এখন পরীক্ষার অপশনের মধ্যে যদি 1847 না থাকে তাহলে 1854 সাল উত্তর, আর যদি 1854 সাল না থাকে তাহলে 1847 সাল উত্তর। যেহেতু এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, 1847 সাল থাকলে 1854 থাকবে না, 1854 থাকলে অপশনে 1847 থাকবে না। এই একটা জিনিস তোমাদের সাথে আমি স্পষ্ট করে দিলাম। এই গেল একটা বিষয়। হ্যাঁ, এই গেল একটা বিষয়, এটা থাকলে এটা থাকবে না, এটা থাকলে, যেহেতু ওনারা প্রশ্নকর্তারাও কিন্তু কনফিউজ আছে এটা নিয়ে। এই গেল একটা কথা। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এতক্ষণ যে হাবিজাবি এগুলো বলছেন, এগুলা কিছুই বুঝি নাই। কিচ্ছু বোঝার দরকার নাই বাবা, শুধু এই বুলিয়ান অ্যালজেব্রার জন্য কে আবিষ্কারক এটা একটু জেনে নাও। ওকে, এবং তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি কিন্তু আমাদের মোটামুটি ভাবে ইংরেজ বলে ইংল্যান্ডের গণিতবিদ ছিলেন। ওকে, এটা একটু জেনে নাও, এবং তিনি এই বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক। এখন প্রশ্ন হলো স্যার এত কঠিন কেমনে মনে রাখবো, আমি তো মনে রাখতে পারি না। তাহলে এটার জন্য যদি মনে না রাখতে পারো তাহলে আমি যেটা বলি সেটা লিখে রাখো, যে 1847 বা 1854 সালে তুমি এটা লিখতে পারো। 1847 মতান্তরে 1854 সালে জর্জ ভুল যে অ্যালজেব্রা আবিষ্কার করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই তো সহজ কথা, শেষ। 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ ভুল যে অ্যালজেব্রা আবিষ্কার করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে, শেষ। এটা নিয়ে আমাদের এত ধরনের আটকাটকির দরকার নেই, কারণ তিনি আজগুবি একটা অ্যালজেব্রা আবিষ্কার করেন, তার নাম বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এটা কে আবিষ্কার করেন? জর্জ ভুলি। তো জর্জ ভুল বা জর্জ ভুলি, এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো দরকার নাই। এবার এটাও যদি তোমাদের মাথায় না থাকে, স্যার আমরা ছোট মানুষ, আমাদের মাথায় এটাও ঢুকে নাই, তাহলে সহজে বলি, সত্য মিথ্যার উপরে পার্থক্য করে, সত্য মিথ্যার উপরে, সত্য তো চিনো তাই না, এই যে সত্য এবং মিথ্যা, হ্যাঁ, সত্য মিথ্যার উপর পার্থক্য করে জর্জ ভুলি যে অ্যালজেব্রা আবিষ্কার করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আবার বলি, সত্য মিথ্যার উপরে পার্থক্য করে ইংরেজ গণিতবিদ জর্জ ভুলি যে অ্যালজেব্রা আবিষ্কার করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়, শেষ। এই তো শেষ। সত্য মিথ্যা, কারণ আমরা এখানে যা নিয়ে আলোচনা করবো বুলিয়ান অ্যালজেব্রা, এটা সত্য মিথ্যার উপরে নির্ভর করেই হবে। কারণ বুলিয়ান অ্যালজেব্রাতে, সাধারণ অ্যালজেব্রাতে কি হয় স্যার বুঝি না, a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাবারও এটি মাথার উপর দিয়ে যায়। কিন্তু এই ইংরেজ গণিতবিদ জর্জ ভুলি যে আবিষ্কার করলেন যে অ্যালজেব্রাটা, সেটা মাত্র দুইটা সংখ্যা, 0 এবং 1, এর বাহিরে কিচ্ছু নেই। তাহলে সহজ না? সাধারণ অ্যালজেব্রার মধ্যে তোমাকে সূত্র মুখস্থ করতে করতে শেষ, সাইন থিটা কস থিটা এইটা সেইটা এটি মুখস্থ করতে করতে শেষ, তারপরে ত্রিকোণমিতি এগুলো শেষ, লম্ব বাই অতির্ভুজ, ভূমি বাই অতির্ভুজ এগুলো মুখস্থ করতে করতে অবস্থা শেষ, পরিসংখ্যানের মধ্যে সূত্র মুখস্থ করতে করতে তোমাদের অবস্থা শেষ। দরকার নাই, ভেজাল করার দরকার নাই। হ্যাঁ, এইটা বুলিয়ান অ্যালজেব্রা এত কঠিন কিছু না, মাত্র দুইটা সংখ্যা মানে দুইটা অঙ্ক নিয়ে এই অ্যালজেব্রা শুরু এবং শেষ।
শূন্য এবং এক দিয়ে যা আলোচনা হবে সব শূন্য এবং এক দিয়ে আলোচনা হবে। একটা নতুন একটা জিনিস তোমাদেরকে শেখাইলাম। এইবার আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানলাম। বুলিয়ান অ্যালজেব্রার বিষয়ে এতক্ষণ ধরে যা আলোচনা করছি সেই আলোচনাটা আবার এখানে একটু দিয়ে দিলাম তোমাদের উদ্দেশ্যে, কারণ আমি বললাম তোমাদেরকে ওইগুলো লেখার দরকার নাই, এখানেই সব থাকবে, আমি জাস্ট বলবো এখানেই সব লেখা থাকবে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য বা মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। এই ডিজিটাল ডিভাইসের গাণিতিক বা যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। আমাদের হাতে যে ডিভাইস, এই যে হাতে যে ডিভাইসটা, এই ভাঙাচুরা আমার যে মোবাইলটা, এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমাদের যে হাতে যে মোবাইলটা, এই মোবাইলটা কিন্তু মূলত যেই ডিজিটাল যে ডিভাইসটা, এটা কিন্তু সত্য মিথ্যার উপরে নির্ভর করে তৈরি হয়েছে। সত্য বলতে আর মিথ্যা কি সত্য কি এই জিনিসটি এখানে দেখতে পাবা। এখানে বলছে বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যাকে যথাক্রমে, সত্য হচ্ছে এক, আসলে আমরা বলবো এই সত্য যেটা, সত্য হচ্ছে এক, আর মিথ্যা কি, মিথ্যা হচ্ছে জিরো। এই জিনিসটা একটু মাথায় রাখবা। বলছে সত্যকে এক এবং মিথ্যাকে শূন্য দ্বারা পরিবর্তন করে ডিজিটাল ডিভাইসের সকল গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান করা সম্ভব। তাহলে আমরা বুঝে গেলাম, এতক্ষণ ধরে জানলাম যে বুলিয়ান অ্যালজেব্রা হোক আর যেই অ্যালজেব্রাই হোক, অর্থাৎ সত্য যেটা, সত্য হচ্ছে এক আর মিথ্যা হচ্ছে শূন্য, অর্থাৎ শূন্য এবং এই একের উপরে নির্ভর করে যে অ্যালজেব্রা তৈরি করা হয় সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এখন আসলে ওয়ান বলতে কি, আসলে ওয়ান বলতে আর কিছু না, ওয়ান বলতে অন। বিদ্যুতের উপস্থিতি আমরা কি, যখন বিদ্যুৎ থাকে সেটা অন থাকে, যখন বিদ্যুৎ থাকে না সেটা অফ থাকে। অর্থাৎ শূন্য হচ্ছে এখানে অফ আর এক হচ্ছে অন। এই দুই অবস্থার উপরে নির্ভর করে এখানে কাজ করে ডিজিটাল ডিভাইস। ওকে, অর্থাৎ শূন্য এবং এক, শূন্য বলতে অন আর সরি এক বলতে অন আর শূন্য বলতে অফ, এক বলতে ট্রু মানে সত্য আর শূন্য বলতে আসলে অফ মিথ্যা। এই দুইয়ের উপরে ভিত্তি করে এই অ্যালজেব্রা কাজ করে। ওকে, এখানে এটাই আমরা বুঝাইছি। এইবার আসি বুলিয়ান অ্যালজেব্রার অপারেটর কয়টি। বুলিয়ান অ্যালজেব্রা যে কাজ করে এখানে কয়টা ক্রিয়া রয়েছে, এটা কিসের ভিত্তিতে কাজ করে। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে দুইটা অঙ্ক রয়েছে। দুইটা অঙ্ক কি কি, একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা অঙ্ক কি কি আমি বলি। এই দেখো, বুলিয়ান অ্যালজেব্রাতে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা অঙ্ক কি কি, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক। শূন্য হচ্ছে সত্য আর এক হচ্ছে সরি এক এবং শূন্য, এক হচ্ছে সত্য আর শূন্য হচ্ছে মিথ্যা। এই দুইটা দিয়ে আমরা এই অধ্যায়ের সবগুলো ম্যাথমেটিক্যাল টার্ম করব ইনশাআল্লাহ। ওকে, এই দুইটা দিয়ে আমরা সবগুলো করব। ওকে, আচ্ছা, তো এইবার এদিকে একটু দেখি, এই যে শূন্য এবং একের খেলার জন্য আমাদের তিনটা ক্রিয়া, অর্থাৎ এই তিন ক্রিয়া দিয়ে আমরা সত্য মিথ্যা প্রমাণ করব। সত্য মিথ্যা প্রমাণ করব কয়টা ক্রিয়া দিয়ে, কয়টা অপারেটর দিয়ে, তিনটা অপারেটর। একটা হচ্ছে এন্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর আর একটা হচ্ছে নট অপারেটর। তাহলে কয়টা, তিনটা, এন্ড অর নট, এন্ড অর নট, এই তিনটা। আসলে এন্ড বলতে আমরা যেটাকে গুণ বলি, এই গুণটাকে এইভাবে প্রকাশ করা হয়। আর অর বলতে যেটাকে আমরা যোগ বলি, আর নট বলতে আসলে এটা হচ্ছে একটা পূরকটাকে এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। ওকে, পূরককে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি অথবা জাস্ট এরকম একটা কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, তোমরা কি বিরক্ত হচ্ছ আমার উপরে? যদি বিরক্ত হও তাহলে একটু আমাকে বলো যে স্যার আমরা বিরক্ত হচ্ছি, আপনি এটি বন্ধ করেন, আমাদের ভালো লাগতেছে না, আমরা এখন ঘুমাবো, এটা বলো। ওকে, না বুঝলে আমারে বলো। আমি জাস্ট তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বুলিয়ান যে অ্যালজেব্রার কথা বললাম এতক্ষণ ধরে, আমরা তো জানি এটার অঙ্ক মাত্র দুইটা অঙ্ক। এই সারাক্ষণ আলোচনা সামারিটা কি, দুইটা অঙ্ক, শূন্য এবং এক। এই শূন্য এবং একের কাজ করার জন্য আবার তিনটা ক্রিয়া আছে, সেই তিনটা ক্রিয়া হচ্ছে এন্ড, অর এবং নট। এন্ড, অর এবং নট। এবারে এন্ড কিভাবে কাজ করে, অর কিভাবে কাজ করে, নট কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো, ঠিক আছে।
ওকে, তাহলে এইবার আমি একটু সামনের দিকে এগোচ্ছি। দেখো বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশন তিনটি, সে তিনটি কি কি? একটু আগে বললাম এন্ড অপারেশন। কি অপারেশন? এন্ড অপারেশন। এই এন্ড অপারেশনের আরেকটা নাম হচ্ছে লজিক্যাল মাল্টিফিকেশন। লজিক্যাল মাল্টিফিকেশন বা যৌক্তিক গুণ। যৌক্তিক গুণ, লজিক্যাল মাল্টিফিকেশন, যেটাকে আমরা এন্ড বলবো, সেটার আরেকটা নাম হচ্ছে লজিক্যাল মাল্টিফিকেশন। এরপরে অর অপারেশন, এটাকে যৌক্তিক যোগ বলে, লজিক্যাল এডিশন। এরপর নট অপারেশন, যেটাকে আমরা যৌক্তিক পূরক বলবো। এবার যেটাকে লজিক্যাল ইনভার্সন বলবো, লজিক্যাল ইনভার্সন বলবো। পূরকটা কি? পূরকটা এক জাতীয়, ওই যে একের পরিপূরকের মতো, শূন্য হলে এক, এক হলে শূন্য, সেটা সেই কাজটা করে আর কি। আর এন্ড গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ করে। আর এই যে অর যোগের কাজ করে। তাইলে আমরা জানি কম্পিউটার তিন ভাবে কাজ করে। একটা হচ্ছে গুণ, যোগ এবং পূরক। গুণ, যোগ এবং পূরক, এই তিনটি ভাবে কাজ করে। আমরা জানি ডিজিটাল ডিভাইসে দুটি সংখ্যা, দুটি অঙ্ক, 0 এবং 1। এই 0 এবং 1 জাস্ট তিনটি উপায়ে কাজ করে। সে তিনটি কি কি? এন্ড, অর এবং নট। বলো এন্ড, অর, নট। এন্ড, অর, নট। এন্ড, অর, নট। এন্ড অর নট। যারা বুঝার তারা ঠিকই বুঝার, যারা বুঝতে চায় না। এইবার আমরা আরো কিছু জিনিস নিয়ে, এখানে আমরা খুঁটিনাটি, আমি তো বললামই খুঁটিনাটি বিষয়গুলো আমি পড়াবো। তোমরা হয়তো অনেকের মাথার উপর দেওয়া যায়। আসলে আমি তো শুরু থেকে যদি ক্লাসগুলো, ওই যে 7টা ক্লাস তো তোমরা দেখো নাই। আচ্ছা যাকে, এটা তো নতুন, 7টার সাথে সম্পর্কযুক্ত না, এটা আজকে নতুন। এটা আজকে দেখলে পরের গুলো আবার তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা আবার একেবারে নতুন ক্লাস, মাথার উপর দিয়ে যাবে না, একটু পরে খাতার উপর দিয়ে যাবে। খুব সহজ আছে, অবশ্য কঠিন না। এবার আসি বুলিয়ান চলক কি। বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। অর্থাৎ যেই রাশির মান পরিবর্তন হয় সেটাই হচ্ছে চলক, যেটার মান পরিবর্তন হয় না সেটা হচ্ছে কি? ধ্রুবক। তো চলক যদি আমি বলি, যদি আমি দেখি আসলে চলকটা কি, এক্স এক্স সমান সমান a প্লাস বি, a প্লাস বি। তার আগে আমি বলে দিলাম আসলে এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 11। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে রাশিটা, এটার মান এটা হলো চলক। তো এটার মান আমাদের কি? পরিবর্তনশীল। এর মান কত? 10। দেখো পরিবর্তন হয়ে গেছে। বির মান কত? 11, পরিবর্তন হয়েছে। এরপরে আমাদের যোগফল যা হয়, তাহলে এই যে এর মান কিন্তু পরিবর্তন হয়েছে, এখানে বির মান কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে রাশির মান পরিবর্তন হয়, বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো চলক। আর যেটার মান পরিবর্তন হয় না সেটা হচ্ছে ধ্রুবক। যদি এরকম থাকতো যে x is equal to 5 plus 2, যদি সরাসরি এরকমই থাকতো, দেখো 5 এর মান কোনো পরিবর্তন হবে না, যেটা আছে এইটাই। 2 এর মান কোনো পরিবর্তন হবে না, যেটা আছে এইটাই। তাইলে সেটার নাম হইতো কি? ধ্রুবক। তাহলে সেটার নাম কি হইতো? ধ্রুবক। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান অপরিবর্তনশীল থাকে, মানে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধ্রুবক। আর যেটার মান পরিবর্তন হয় সেটা হচ্ছে চলক। যেমন আমরা চলক নিয়ে অনেক আলোচনা থাকবে সামনে। যেমন আমি যদি বলি এই x is equal to a plus b, দেখো a এর মান পরিবর্তন হবে, b এর মান কিন্তু পরিবর্তন হবে, কারণ a plus b এইভাবে যোগ হয় না। হয় এর মান 5 থাকতে পারে, b এর মান 1 থাকতে পারে। তাহলে আমরা কি লিখবো? এর মান 5 প্লাস b এর মান 1। তাহলে এটা হচ্ছে চলক। ওকে, এগুলো কি? চলক। আর ধ্রুবক জিনিসটা হচ্ছে যেটার মান আর পরিবর্তন হবে না। যেমন y is equal to লেখা আছে 10 যোগ 15। দেখো তাহলে এইখানে y is equal to 10, এই 10 এর মান কিন্তু পরিবর্তন হবে না, 10 এর মান যেমন আছে এমনি। এখানে 15 এর মান যেভাবে আছে ঠিক সেইভাবে। এইভাবে মান যদি সরাসরি দেওয়া থাকে, ধ্রুবকের মান সরাসরি দেওয়া থাকে, তাহলে সেটা ধ্রুবক, মানে আর পরিবর্তন হবে না। বাট চলকের মান দেওয়া থাকে না, তুমি নিজে হয় 0 বসাইতে হবে, নয় 1 বসাইতে হবে, নয় 1 বসাইতে হবে, নয় 0 বসাইতে হবে। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে চলক গুলাতে, এই যে আমি যদি ধরলাম x is equal to a, b অথবা c, এখানে 3টা চলক আছে। একটা চলক, দুইটা চলক, 3টা চলক আছে। এই 3টা চলকের মধ্যে আমরা মান যখন বসাবো, তাহলে অবশ্যই 0 বসাইলাম, এটা 0 বসাইলাম, বা এটা 1 বসাইলাম, এরকম মানগুলো বসবে।
ওকে, এগুলোর মান পরিবর্তন, এই যে এ মানে 0, বি মানে 0, সি মানে 1, এইভাবে মানগুলো পরিবর্তন হয়ে বসবে। তাহলে চলক মানে মান পরিবর্তনশীল, আর ধ্রুবক মানে মান কোনো পরিবর্তনশীল নয়। এটাই হচ্ছে চলক এবং এই ধ্রুবকের খেলা। আমরা মোটামুটি ভাবে এইটুকু পর্যন্ত জানলাম। এবার আসি বুলিয়ান পূরক কি। বুলিয়ান অ্যালজাব্রায় যে কোনো চলকের মান 0 অথবা 1 হয়। আমরা জানি এর বাইরে কিছুই হবে না, কারণ আমাদের এই অধ্যায়ের যে অ্যালজাব্রা এটা 0 এবং 1 এর বাইরে কিছুই নেই। যা বসাবো চলকের মধ্যে সেটা হয় 0 নয় 1, হয় 0 নয় 1। এই যে চলক গুলোর কথা বললাম, চলক 1টা 2টা 3টা 4টা এবং অনেক চলক হতে পারে, কোনো ঝামেলা নাই। বাট চলকের মান 0 বা 1 এর বাইরে কিছু না, চলকের মান 0 বা 1 এর বাইরে কিছু না। তো এটা এখানের মধ্যে বলছে যে চলকের মান 0 বা 1 হবে, ঠিক আছে, কিন্তু এই 0 বা 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়, একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়। অর্থাৎ এইটার পূরক এইটা, আবার এইটার পূরক এইটা। যেমন আমি যদি বলি, সহজে বলি তোমাদেরকে, এইভাবে যদি দেখাই, এই যেভাবে যদি দেখাই, এটা দিলাম এ আর এটা দিলাম এ নট, ওকে, এটা 0 এটা 1, অর্থাৎ এখানে 0 হলে এখানে হবে 1, আর এখানে 1 হলে এখানে হবে 0। এটাকেই বলে পূরক, একটা একটা পূরক। 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। এটাকেই বলে পূরক, মানে একটা একটা বিপরীত, একটা একটা বিপরীত, ঠিক আছে। আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝছো। যদি না বুঝো, বুলিয়ান পূরক জিনিসটা যদি না বুঝো আমাকে প্রশ্ন করো। আচ্ছা, তোমাদের কি কোনো সমস্যা আছে? এই না বুঝলে প্রশ্ন করতে বললাম না। যদি না বুঝো আমাকে প্রশ্ন করবা, বাবা লজ্জা পাইবা না, কারণ আমি তো তোমাদেরকে শেখাইতেছি, তাই না? হয়তো ফ্রি ক্লাস, এই জন্য হয়তো দাম নাই, কিন্তু বুঝতে হবে তো, এটা তো আর ফিট কোর্স না, এটা তো হচ্ছে ফ্রি কোর্স। জি স্যার, বুঝছি স্যার। পিডিএফ দিবেন না? হ্যাঁ, পিডিএফ দিব আমি, সমস্যা নাই বাবা। তুমি যদি মনে করো যে স্যার, ও স্যার আমি এটি বুঝি নাই, কোনো ঝামেলা নাই, এটি তো তোমার টেনশন করার দরকার নাই, কারণ আমরা আসল জায়গায় যাই নাই। এটি হয়তো তোমাদেরকে বুঝাচ্ছি যেন পরীক্ষার সময় না আটকাও। হ্যাঁ, আর আমরা তো অবশ্যই এগুলো আবার শুরু থেকে, প্রথম অধ্যায় থেকে শুরু করে আমরা আবার আমাদের কোর্স গুলো 15 তারিখ থেকে যখন যেহেতু কোর্স শুরু হবে, সেখানে আমরা বিস্তারিত ভাবে এগুলো তোমাদেরকে দেখাবো, বুঝছো? তোমরা জানো। আর অনলাইন জগতে এত ফ্রি ক্লাস, আমি দেখো আজকে 11তম ক্লাস তোমাদেরকে ফ্রি দিচ্ছি আইসিটির, প্রমাণ করতে চাচ্ছি আসলে আমাদের আইসিটির যে কোর্সের ক্লাসগুলো কেমন হবে। আর তোমরা যারা অবশ্যই এনরোল করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এনরোল করছো একটু কমেন্টে জানাও যে স্যার আমরা এনরোল করছি আপনার কোর্সটি। যারা যারা করছো অবশ্যই কমেন্ট করো। যাই হোক, আমরা এবার আসি বুলিয়ান স্বতঃসিদ্ধ। কারণ এই অধ্যায়ের আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করতে গেলে যেই যেই বিষয় আমাদের আসবে সামনে, সেই সেই বিষয় সম্পর্কে আমাকে আলোচনা করতে হচ্ছে। ওকে, যেমন চলক, অবশ্যই অবশ্যই চলক বুঝতে হবে। চলকের মান পরিবর্তনশীল, দ্রবক না বুঝলেও চলে, দ্রবক কোনো টেনশন নাই, দ্রবক কোনো প্যারা নাই, কারণ দ্রবক নিয়ে কোনো ম্যাথ নাই, আমাদের চলক নিয়ে আছে, চলক বুঝতে হবে। ওকে, আচ্ছা, একজনে আমাদের ইয়ের কথা বলছে যে কিভাবে। হ্যাঁ, তোমাকে আমি যেটা বলি, যদি কেউ কোর্সটি করতে চাচ্ছ, আসলে জোরাজোরির কিছু নাই, তোমার ভবিষ্যতের জন্য ভালোর জন্য বলতেছি আর কি। কারণ অনেকে দেখবা এই যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপরে কথা বলতেছি, সবাই এই নাম্বারে কষ্ট করে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিবা যে স্যার আমি আপনার কোর্সটি করতে চাচ্ছি, আমি তোমাকে বিস্তারিত ডিটেলস দিব। আর আজকে গতকালকে একটা অফার দিছিলাম, তাই না? আজকে কিন্তু অফার দিব কিনা সেটা চিন্তা করতেছি। গতকালকে একটা অফার দিছিলাম, সেই অফারে যাদেরকে অফার দিছিলাম, যারা মিস করছো, তোমাদের দুই এক দিনের মধ্যে সে অফারের জন্য প্রযোজ্য থাকবে, এর বেশি থাকবে না। তো অফারটা কাজে লাগাইও। আজকে দেখবো তোমাদের উপর নির্ভর করে আমি কিছু প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যে সবার আগে দিতে পারবে তাকে অফার দিব। ওকে, তো যাই হোক, আমি নাম্বারটা দিয়ে দিলাম তোমাদের, কষ্ট করে নাম্বারটা তুলে নাও অথবা স্ক্রিনশট করে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ওকে,
এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকো বলো স্যার ডান, এইটুকু পর্যন্ত বুঝে থাকলে বলো স্যার ডান, এইটুকু পর্যন্ত বুঝে থাকলে বলো স্যার ডান। যারা যারা এইটুকু পর্যন্ত বুঝছো যে স্যার বলো ডান ডান, বলো বলো বলো। বলো বলো দ্রুত বলো। দ্রুত বলো। সবাই দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা আমি দেখতে পাচ্ছি মালিহা ওহি বলতেছে আজকে কোনো অফার আছে কিনা। আজকে অফার দিব, অবশ্যই দিব, যে আনসার দিতে পারবে তার জন্য অফার থাকবে আজকে। ওকে আচ্ছা এবার আজকে, আচ্ছা ঠিক আছে ডান। ওকে এবার আসি বুলিয়ান সত্যসিদ্ধ। বুলিয়ান এলজেব্রার সমস্ত গাণিতিক কাজ শুধুমাত্র যৌক্তিক, যোগ, গুণ, পূরক। আমরা একটু আগে বললাম ক্রিয়া কয়টি, তিনটি ক্রিয়া। একটু আগে দেখো এখানে ক্রিয়া কয়টি, তিনটি। এ যত কাজ এই তিনটি দিয়ে আমরা করব। এই যে এন্ড বলতে গুণ দিয়া। আমরা জানি আমাদের সাধারণ গণিতে কি আছে, সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি আছে, কিন্তু এখানে মাত্র তিনটা জিনিস আছে। এক হচ্ছে যোগ আছে, আরেকটা হচ্ছে গুণ। গুণ কিন্তু এইভাবে আমরা প্রকাশ করতে পারি, এই ডট দিয়ে, গুণ। ওকে এরপরে যেটা সেটা হচ্ছে পূরক। এটা কিন্তু আবার বিয়োগ না, বিয়োগ না, পূরক, পূরক। ওকে এই তিনটা দিয়ে আমরা যত কাজ আছে প্রত্যেকটা কাজ আমরা সমাধান করব। এখানে এটাই বলছে, এখানে এটাই বলছে যে বুলিয়ান এলজেব্রার সমস্ত গাণিতিক যত কাজ আছে সেগুলো তিনটি জিনিস দিয়ে, একটা হচ্ছে যোগ, গুণ, পূরকের সাহায্যে করা যায়। বুলিয়ান এলজেব্রার যৌক্তিক, যোগ, গুণ ও পূরকের এই নিয়মগুলোকে বুলিয়ান সত্যসিদ্ধ বলে। এটা পরীক্ষাতে আসে যে বুলিয়ান সত্যসিদ্ধ কাকে বলে। এখন তোমাদের কি আমি একদম করে সাগরে ভাসিয়ে দিব না, আমি এটাকে একটু সহজে, যদি যারা চালাক তারা আমি যে কথাটা বলি সেই কথাটা যদি লিখতে পারো তাহলে মার্ক পাইবা। দেখো বুলিয়ান এলজেব্রায় যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলে তাকেই বুলিয়ান সত্যসিদ্ধ বলে। আবার একটু বলি, বুলিয়ান এলজেব্রায় যোগ, গুণ, পূরকের কাজ, আবার বলি, বুলিয়ান এলজেব্রায় যোগ, গুণ ও পূরকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলে, যে নিয়ম মেনে চলে তাকেই বুলিয়ান সত্যসিদ্ধ বলে। বুলিয়ান সত্যসিদ্ধ মানে হচ্ছে আমরা যে কাজগুলো যে করব, কোন কোন নিয়মে করব, কি কি নিয়ম মেনে চলবো, সেই নিয়মগুলোকেই বুলিয়ান সত্যসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেট বলে। ইংরেজিতে বলে বুলিয়ান পোস্টুলেট। ওকে এবার আসি বুলিয়ান সত্যসিদ্ধ জিনিসটা বুঝছো। বুলিয়ান সত্যসিদ্ধর ব্যবহার, এবার আসি যোগের বুলিয়ান সত্যসিদ্ধ। আমরা জানি তিনটা বুলিয়ান সত্যসিদ্ধ হয় তিনটা জিনিসের, একটা হচ্ছে যোগের, গুণের, পূরকের। তো এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যোগের বুলিয়ান সত্যসিদ্ধটা আসলে কেমন। তো যোগের বুলিয়ান সত্যসিদ্ধ হচ্ছে যৌক্তিক যোগের সময় বুলিয়ান এলজেব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান সত্যসিদ্ধ বলে। আচ্ছা তো যৌক্তিক যোগের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে এই যে অর অর্থাৎ প্লাস, এই অর বললে আমরা বুঝবো সেটা প্লাস, এন্ড বললে বুঝবো মানে কি গুণ, আর নট বললে বুঝবো পূরক। ওকে এই যে অর মানে প্লাস অপারেটর ব্যবহার করে তা প্রচলিত যোগের মতোই আমরা করব। ওকে কিন্তু এখানে বলছে যে এই চিহ্ন অপারেটর ব্যবহার করা হয় তা প্রচলিত যোগের চিহ্ন নয়। এই যে চিহ্নটা আসলে এটা প্রচলিত, আমরা যে সাধারণভাবে যে যোগের চিহ্নটা ব্যবহার করি এই যোগের চিহ্ন এখানে হইল, বাট ওইটা ওই যোগের চিহ্ন না। যাই হোক বুলিয়ান এলজেব্রায় এই যোগ চিহ্নকে যৌক্তিক যোগ হিসাবে ব্যবহার করা হয়। এইবার আমি তোমাদেরকে একটু বলি আসলে যোগের বুলিয়ান সত্যসিদ্ধটা কেমন হবে। এই যে দেখো সব সাধারণের মতোই শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হবে, হ্যাঁ ঘটনা সত্য। শূন্যের সাথে এক যোগ করলে এক হবে, এইটাও ঘটনা সত্য। একের সাথে শূন্য যোগ করলে এক হবে, এইটাও ঘটনা সত্য। কিন্তু এই একের সাথে এক যোগ করলে এক হবে, এইটার ঘটনা কি মিথ্যা না সত্য? কিন্তু বাইনারিতে আমরা দেখলাম একে একে যোগ করলে, স্যার একের সাথে এক যোগ করলে কিন্তু 10 হইছে, কিন্তু বুলিয়ান যোগের বেলা একে একে যোগ করলে কিন্তু এক হয়। কেমনে সম্ভব রে বাবা? এইটাই তো ভেজাল, এটাই তো ভেজাল। ওকে এটাই তো ভেজাল। সেই জিনিসটা কি,
দেখো এইখানে যোগের জিনিসটা একটু দেখো, যে একের সাথে এখানে এক যোগ করলে এক হয়েছে, আর এইখানে একের সাথে এক যোগ করলে 10 মানে 10-এর মতো হয়েছে। কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। কেমনে একটু দেখাচ্ছি তোমাদেরকে, শুনো। আসলে বুলিয়ান অ্যালজেব্রা তো কাজ করে সত্য মিথ্যার উপরে নির্ভর করে, সত্য এবং মিথ্যার উপরে নির্ভর করে, সত্য এবং মিথ্যার উপরে নির্ভর করে বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে। তো আমরা জানি সত্য হলে 1 আর মিথ্যা হলে 0। তো এই যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধটা হচ্ছে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য। আমি আবার বলি, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধটা হচ্ছে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য। এখানে চলক কয়টা? 2টা। এই অংশটা একটা চলক আর এই অংশটা আরেকটা চলক। এখানে চলকের ঘর কয়টা? 2টা। ধরলাম এটা যদি এ ধরি, এটা ধরলাম বি। ওকে, এটা যদি এটা বি ধরলাম আর এটা ধরলাম এ। তো বললাম যে কোনো একটা চলক সত্য হলে, সত্য বলতে 1, সত্য বলতে আসলে কত? সত্য বলতে 1 আর মিথ্যা বলতে আসলে 0। তো যোগের বেলা আমি বলি, যোগের বেলায় যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য। দেখো দুইটাই মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য, আউটপুট সত্য। একটা সত্য, আউটপুট সত্য। দুইটাই সত্য, আউটপুট সত্য। এইভাবে আমাদেরকে শিখতে হবে। তুমি যে সাধারণ নিয়মের মতো যোগ করে দিবা না, এখানে টেকনিক তোমাকে অবলম্বন করে করতে হবে। অর্থাৎ সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে তোমাকে কাজে এগোতে হবে। তাহলে যোগের বেলায় কি বুঝলাম? দুইটি, যে কোনো একটি ইনপুট সত্য হইলে, মানে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধটা কি হবে? যে কোনো একটা যদি সত্য হয়, সত্য বলতে 1, এইখানে যে কোনো একটা, এইটা এটার সাথে, এইটা এটার সাথে, এইটা এটার সাথে, এইটা এটার সাথে, যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য। যে কোনো একটা 1 হলে আউটপুট 1। তাইলে স্যার এই একটা 1 আউটপুট 1, স্যার এই একটা 1 আউটপুট 1, এই স্যার এই দুইটাই 1 আউটপুট 1। এটা বুঝছো কিনা এটা বলো, এটা বুঝছো কিনা আমাকে এটা বলো যে স্যার বুঝছি। যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুইটা সত্য আউটপুট আরো আগে সত্য। এই হলো কথা আর কি, এটাই ভেজাল। এই জায়গাটা আজকে যারা কাজ করতে পারছো, এই জায়গাটা আজকে যারা বুঝতে পারছো, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আইসিটি 3য় অধ্যায় ডিজিটাল ডিভাইস তোমার জন্য ফান্তাফাত। আইসিটি 3য় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস যে অংশটা, সেই অংশটা তোমার জন্য একেবারে সহজ। স্যারে বেসিক থেকে পড়াই, স্যারে বেসিক থেকে পড়াচ্ছি, এখনো স্যারে বেসিক থেকে পড়াচ্ছি। ওকে, সবাই বুঝছে, মো বুঝে গেছে। আচ্ছা যাই হোক, যাক আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝছো। এই যে সবাই বুঝছে, ঈর্ষা তো বুঝে গেছে, আর নুরশাত ইসলামও বুঝছে। অসংখ্য ধন্যবাদ। তার মানে বুঝলাম একটা সত্য হলে আউটপুট সত্য, তার মানে এটা বুঝলাম বুলিয়ান যোগেরটা বুঝছো, বুলিয়ান যোগেরটা শেষ। এবার আসে বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ, গুণের স্বতঃসিদ্ধ, বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ। তো গুণ বুঝাবো কি দিয়ে? এই এন্ড দিয়ে। আমি আর এই ইতিহাস পড়বো না, এন্ড দিয়ে গুণ বুঝাই। আর এই চিহ্নটা থাকে মাঝখানে, এই যে একটা চিহ্ন, এটা চিহ্নটা মাঝখানে থাকবে। তো আগেরটার মতোই সব, দেখো আগেরটার মতোই সব। এইটাও সাধারণ গুণের মতো, এটাও সাধারণ গুণের মতো, কিন্তু আমরা জানি এক বলতে কি। আমি আবার বলি, এক হচ্ছে সত্য, এক কি? সত্য, আর শূন্য হচ্ছে মিথ্যা। তো এইখানে একটা বিষয় আমাদের বোঝার আছে বাবা, এইখানে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য। আমার সাথে বলো, দুইটি বা সবগুলো ইনপুট বা চলক, সবগুলো, এটা হচ্ছে আউটপুট আর এগুলো হচ্ছে ইনপুট। এগুলো কি? ইনপুট আর এটা কি? আউটপুট। তো মাঝে মধ্যে আমি কিন্তু ইনপুট আউটপুট নিয়ে বলবো, তোমরা আবার পেঁচাই যাইও না। এই পুরো অংশটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কিন্তু আউটপুট, আউটপুট। তো বুলিয়ান গুণের বেলায় দুইটি চলক সত্য হলে আউটপুট সত্য, আউটপুট সত্য। দুইটি সত্য হলে, এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, আউটপুট মিথ্যা। স্যার এটা মিথ্যা, এটা সত্য, আউটপুট মিথ্যা। স্যার এটা সত্য, এটা মিথ্যা, আউটপুট মিথ্যা। স্যার দুইটাই সত্য, এই যে দুইটি চলক সত্য হলে তাহলে আউটপুট সত্য হবে 1। গুণের বেলায় দুইটি সত্য হলে আউটপুট সত্য, তাইলে এটা চলক কয়টা? 2টা। একটা চলক, 2টা চলক। এইভাবে আমাদের 3 চলক থাকতে পারে, 4 চলক থাকতে পারে, 5 চলক থাকতে পারে, কোনো ঝামেলা নাই, সবগুলো সত্য হতে হবে।
আমি যে এখানে দুইটির কথা বলছি তাই না, সব ছলক, সব ছলক, সব ছলক বলতে এইখানে যেভাবে দেওয়া আছে, এখানে যদি আরেকটা দেওয়া থাকে তাহলে সব, আরো দেওয়া থাকলে আরো আছে, এইভাবে সবগুলো যেই কয়টা থাকে ওই কয়টা ছলক যদি সত্য হয় আউটপুট সত্য। এইবার আমি তোমাদেরকে একটা বলছি সেটা একটু দেখো, দেখাচ্ছি। একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, চারটা শূন্য চারটা ওয়ান। দেখো এইটা সবগুলাই কিন্তু গুণ, এটা 3 ছলকের জন্য আমি লিখছি। তাহলে এইটার ওয়ানটা কোথায় হবে আমাকে বলো তো, এটার ওয়ানটা কোথায় হবে, এইটার ওয়ানটা কোথায় হবে, মানে সত্য কোন ঘরটা সত্য হবে, যে সবার আগে উত্তর দিতে পারবে এইখানে কোন ঘরটা সত্য হবে তার জন্য কোর্সে 200 টাকা ডিসকাউন্ট আজকের জন্য। সবার আগে যে দিবে এইটার আনসারটা দ্রুত, সবার আগে যে দিবে তার জন্য 200 টাকা ডিসকাউন্ট। আমার লাভের দরকার নেই, ডিসকাউন্ট দিয়ে সব ফাড়া আলাই। বলো কে বলবো সবার আগে, কোন ঘরটা বলো? ইমন আহমেদ, সুমাইয়া আক্তার, মো সবার আগে দিছে। হ্যাঁ আহনাব তো সবার আগে ভর্তি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। কেউ জানাতুল ফেরদৌস বলছে 4 5 6, 4 5 6 বলতে কোনটাকে বোঝাচ্ছে? তাহেরা ইসলাম শেষে, তালহা বলছে, তালহা জুবাইর হচ্ছে শেষেরটা, অসংখ্য ধন্যবাদ। ফিয়াস ইসলাম হ্যাঁ শেষেরটা, নীরব লাস্টেরটা, রেবেকা সুলতানা লাস্টেরটা, জাদিদ আল ফয়সাল লাস্টে, রিয়া লাস্টেরটা। আমি আর নিব না, আমি 10 জন পর্যন্ত লাস্টেরটা যেটা দেখলাম, যে লুবনা লাস্টেরটা, অঙ্কিতা শেষেরটা, অমিত শেষেরটা, ওকে রাফা লাস্টেরটা স্যার, ওকে অসংখ্য ধন্যবাদ। আমি আর নিব না, এই তো শেষ। তাহলে আমি যাদের যাদের নাম বলছি আবার একটু বলি, রাফা, অমিত, অঙ্কিতা, হ্যাঁ আমাদের লুবনা তো আছেই, অপূর্ব আছে, তারপর হচ্ছে ইয়াসমিন আছে আমাদের সাথে, জাদিদ আল ফয়সাল, রেবেকা সুলতান আইডি থেকে যে ক্লাস করে, নীরব, হ্যাঁ রিয়া আছো আমাদের সাথে, তারপর হচ্ছে শিয়াব হোসেন, তাহেরা ইসলাম খুব মেধাবী স্টুডেন্ট, সবসময় দেখি কমেন্ট করে, তালহা জুবাইর আমাদের সাথে যুক্ত আছেন, এমডি ফিয়াস ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া আক্তার, মো, ইমন আহমেদ, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি চাও ভর্তি হলে তোমরা 200 টাকা ডিসকাউন্ট পাবে এই আনসারটা দেওয়ার কারণে। ওকে যদি ভর্তি হও তবে সেটার মেয়াদ শুধু আগামীকালকে একদিন, এই একদিনের মধ্যে ভর্তি না হলে আর সুযোগ নাই, আর আমাদের আর ডিসকাউন্ট থাকবেও না, বুঝছো? কারণ হয়তো আমি ডিসকাউন্ট দিচ্ছি, ক্লাসের প্রতি তোমরা হয়তো জানো আর একটু মনোযোগী হও, এই জন্য ডিসকাউন্ট দিচ্ছি। আর আমাদের কোর্সের মধ্যে তো অনেক অনেক সুযোগ সুবিধা আছে, যে ফার্স্ট হবে প্রত্যেকটা পরীক্ষাতে তার জন্য 5000 টাকার একটা প্রাইজ মানি রয়েছে। ওকে কোর্সে এছাড়াও ফ্রি ক্লাসগুলোতে তো আছেই, ফ্রি ক্লাসগুলো তো আমাদের পরীক্ষা হবে, নোট যারা জমা দিচ্ছে তাদের নামের তালিকা করা হচ্ছে, ওদের একটা পরীক্ষা আমরা নিয়ে নিব। ওকে তো সবকিছু মিলিয়ে একটা কম্পিটিশনের মধ্যে তুমি যাচ্ছ, এখানে যে ভর্তি হচ্ছে এখানে সবচেয়ে ভালো ক্লাসগুলো যদি করো, পরীক্ষাগুলোতে যদি সবসময় তুমি হাইস্ট মার্ক পাও, তো সবগুলো মিলিয়ে আমরা তোমাকে ওইভাবে মূল্যায়ন করব। ওকে একে তুমি সরাসরি টাকা নিবা নাকি কোনো গিফট নিবা সেটা তোমারই খুশি, আমরা ঠিক সেইভাবেই তোমাদেরকে আসলে মূল্যায়ন করতে চেষ্টা করব। তো যাই হোক আমি খুব খুশি হলাম যে বুলিয়ান যে গুণের যে স্বতঃসিদ্ধটা সেটা তোমরা ভালো করে বুঝছো। এবার বুলিয়ান পূরক, তো পূরক বলতে বাবা এত কিছু আমি আর বিস্তারিত পড়ার দরকার নাই, এটা তোমাদেরকে দিচ্ছি যেন বই কিনা না লাগে, এটা যেন পড়ে পড়ে পড়তে পারো। দেখো এই 1 থাকলে হয় 0, 0 থাকলে হয় 1, অর্থাৎ পূরক বলতে কি, পূরক বলতে এটার বিপরীত ওইটা, এটার বিপরীত ওইটা, অর্থাৎ 1 থাকলে 0, 0 থাকলে 1, এটা একদম সহজ, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। এবার পরে যেটা আছে সেটার নাম হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী জিনিসটা কি? সত্যক সারণী জিনিসটা হচ্ছে আচ্ছা যারা ভর্তি হয়ে গেছে তাদের জন্য তো ভালোবাসা আছে, তাদের জন্য তাদেরকে এমন কিছু দিব, টেনশন নাই, প্যারা নাই। ওকে ওকে যাই হোক সমস্যা নাই। আচ্ছা তোমরা খাতাতে নোট করে নিও, কোনো সমস্যা নেই। ওকে হ্যাঁ স্যারের সব রাখবো,
স্যারের প্র্যাকটিস সিট আমার মনে হয় আনাপ সালেহিনী কিন্তু সবগুলোতে ফার্স্ট হবে। ওকে, তাহলে এবার সত্যক সারণী নিয়ে একটু আলোচনা করি। যেই সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের চলক সমূহের বিভিন্ন বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয়। সত্যক মানে সত্য, এটাকে বলে ইংরেজিতে বলে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। ওকে, ইংরেজিতে বলে ট্রুথ টেবিল। ট্রুথ বলতে সত্য আর সারণী বলতে টেবিল। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল কাকে বলা হয়? আসলে আমরা কি করি, আমরা এই যে চলক একটু আগে দেখাইলাম বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ, গুণের স্বতঃসিদ্ধ, ফুরুকের স্বতঃসিদ্ধ আমরা একটা টেবিলের মধ্যে সাজিয়ে লিখতে পারি, একটা টেবিলের মধ্যে প্রকাশ করতে পারি। সেটাই হচ্ছে আসলে এই সত্যক সারণী। আমরা তো এখন এটা নিচে রাখছি, কোথায় রাখছি? যে নিচে রাখছি, এই যে এগুলো নিচে 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 রাখছি, কিন্তু এগুলোকে আসলে মূলত একটা টেবিলের মধ্যে প্রকাশ করার নামই হচ্ছে সত্যক সারণী। তো যাই হোক, সত্যক সারণী আমরা আলোচনা আসতেছে সামনে। এরপর আসে ডি মর্গানের উপপাদ্য। আমরা সবগুলো বেসিক আজকে শিখে ফেলবো, কালকে থেকে প্রয়োগ করাবো। আচ্ছা, ডি মর্গানের উপপাদ্য কি? এই ডি মর্গান আবার কে? বেড়া কে? তো ফরাসি গণিতবিদ। এর পরিচয় হচ্ছে সে হচ্ছে ফরাসি গণিতবিদ। ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো যদি না জানো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। কারণ যদি পরীক্ষাতে এমসিকিউতে আসে ডি মর্গান কে, এই নাকি তুমি দিবে কি চাইনিজ, হ্যাঁ, নাকি দক্ষিণ কোরিয়ার বিটিএস এর গণিতবিদ, কিসের গণিতবিদ তোমাকে চিন্তা করে লিখতে হবে। তাহলে ফরাসি গণিতবিদ, তিনি হচ্ছেন ফরাসি গণিতবিদ ডি মর্গান। তিনি বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য দুটি সূত্র আবিষ্কার করেন। এই দুটি সূত্রকেই বলা হয় ডি মর্গানের উপপাদ্য বা সূত্র। তো ডি মর্গান কি করেন? জীবনে দুটি সূত্র লিখেছেন। সেই দুটি সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি নট। দেখো, a প্লাস বি নট ইজ ইকুয়াল টু a নট ইন্টু বি নট। উপরে যেটা, এই যে উপরে যেটা, এটাকে বলে নট। আমি একটু কালার দিয়ে দিচ্ছি, উপরেরটাকে কি বলা হয়? নট। আর এর উপরে নট, বির উপরে নট। তাহলে দেখো a প্লাস বি নট, দেখো a প্লাস বি নট, a প্লাস বি নট ইকুয়াল a নট ইন্টু বি নট। এই একটা সূত্র তিনি আবিষ্কার করলেন। আচ্ছা, ডি মর্গান। তারপরে তার দ্বিতীয় সূত্র, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য হচ্ছে a ইন্টু বি নট। দেখো, এটা কিন্তু ইন্টু বলতে আসলে গুণ, এন্ড চিহ্ন যেটাকে আমরা বলি এন্ড। ওকে, তাহলে a এন্ড বি নট, a এন্ড বি নট, এটা হচ্ছে a অর বি নট, a অর বি নট। আমরা জানি এখানে যোগ বলতে আসলে অর কে বোঝায়, অর। আর এখানে যেটা গুণ, এটা বলতে এন্ড কে বোঝায়। তাহলে যোগ বলতে অর, এখানে এটা বলতে গুণ বলতে আসলে এন্ড কে বোঝায়, তাই না? তাহলে a এন্ড বি নট ইকুয়াল a নট প্লাস বি নট, a নট প্লাস বি নট। উপরে যেটা, এটাকে বার বলা হয়, বার বা নট বলা হয়, বার। এটাকে তুমি যদি বলো a এন্ড বি বার ইকুয়াল a বার প্লাস বি বার, বার বুর এরই ভাল লাগে না, নট বলবা। কি বলবা? নট। a ইন্টু বি নট ইকুয়াল a নট প্লাস বি নট। ওকে, এই তো একটা সূত্র, তার একটা উপপাদ্য তার। আমরা পরবর্তী ক্লাসে উপপাদ্যটা প্রমাণ করব। প্রমাণ, এটার একটা পরীক্ষাতে আসে যে 2 চলকে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো, 3 চলকে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। তো এখানে 2 চলক, চলক কিভাবে? একটা চলক, দুইটা চলক, একটা চলক, দুইটা চলক। যদি এরকম থাকে a প্লাস বি, a প্লাস বি প্লাস সি, তাহলে সেটা হচ্ছে 3 চলক। দেখো, আমি 3 চলক নিয়েও তোমাদের সাথে আলোচনা করতেছি। এই যে দেখো, 3টি চলক এ বি সি, 3টি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি দেখো কেমন হয়। প্রথম উপপাদ্য হচ্ছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল a নট ইন্টু বি নট ইন্টু সি নট। ঠিক একই সাথে দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে a and b and c not equal a not plus b not plus c not। ওকে, তো এটা হচ্ছে টোটাল তার যে উপপাদ্যগুলো, আমরা এই উপপাদ্যগুলো দেখতে পেলাম, 2টি উপপাদ্য। তো 2টি উপপাদ্যকে আমি 2 চলকও লিখছি, 3 চলকও লিখছি। 2 চলক বলতে আসলে a প্লাস বি, এরপরে ইকুয়াল a নট ইন্টু বি নট। ওকে, সহজ। কিন্তু 3 চলক বললে a প্লাস বি নট প্লাস a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল a নট ইন্টু বি নট ইন্টু সি নট। এটা একটু মুখস্থ করতে হবে। এটা হলো তার 2টা উপপাদ্য। এই ভদ্রলোকের নাম হচ্ছে ডি মর্গান। এই ডি মর্গান সারা জীবনে 2টা উপপাদ্য বাইর করছেন। তোমাদের একটু বিপদে ফেলার জন্য এই 2টা উপপাদ্য নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা থাকবে।
না, ইংলিশ তো আজকে ক্লাস নাই। ইংলিশ তো আমাদের কি হয়েছে, ইংলিশ তো আমাদের পরীক্ষা হয়েছে আজকে, তাই না? তো আমরা জানি শনিবারে শুধু শনিবার, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে লজিক গেট। এবার বলো তোমাদের কি ধৈর্য আছে কিনা? ধৈর্য যদি থাকে তাহলে আমারে বলো যে স্যার আমাদের ধৈর্য আছে। আমার মনে হয় তোমাদের মোটেও ধৈর্য নাই। তাহলে কি আজকে ক্লাসটা এখানে রেখে দিব? আজকের ক্লাসটা কি কেটে দিব, রেখে দিব, নাকি আরো করবা ক্লাস? তোমরা আমাকে বলবা। হ্যাঁ, ক্লাস করবা? যদি ক্লাস করো তাহলে বলো, আমি ক্লাস নিব। যদি ক্লাস করো আমি বলো, আমি ক্লাস নিব। যদি ক্লাস করো তাহলে বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা আরেকটু আলোচনা করি। হ্যাঁ, আরেকটু আলোচনা করি। আমরা এখানে আরেকটু আলোচনা করি। লজিক গেট কাকে বলে? লজিক অর্থ কি? আগে দেখো লজিক শব্দের অর্থ কি। বাচ্চারা, লজিক শব্দের অর্থ কি কে বলতে পারবা? কে বলতে পারবা? তার জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে পুরস্কার। আচ্ছা, কেয়া কসমেটিকের পক্ষ থেকে না নিজের পক্ষ থেকে পুরস্কার। লজিক শব্দের অর্থ কি? লজিক, লজিক শব্দের অর্থ কি কে বলতে পারবা? কেউ পারলা না? স্যার, রেবেকা সুলতানা আরিতা অর্ণব। আচ্ছা, তুমি যেহেতু অফারটা পাইছো অর্ণব, তোমার আম্মার সাথে কথা বলে দ্রুত এখানে ভর্তি হয়ে যাইও, অনেক কিছু শিখতে পারবা। ওকে। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। লজিক মানে কি? যুক্তি। আর এখানে যে গেট, এই যে বলো স্যার আইসিটি তে বিয়ার গেট আছে, এই গেট, সেই গেট, ওই গেট, কোন গেট? দেখো গেট শব্দের অর্থ কি? কারণ গেটের সামনে দাঁড়াই না, বিয়ে করতে অনেকে ভয় পায়। কেন? গেটের সামনে টাকা দিবে বলে। এই জন্য অনেকে পালিয়ে বিয়ে করে ফেলে, যেন টাকা দেওয়া না লাগে, বুঝছো নি? তো গেট কি করে? এই গেট এভাবে সাজানো থাকে। কত সুন্দর একটা গান আছে না, ওই কি জানি বলে, ওই দুলাভাইরে সামনে দিয়ে একটা গান আছে না, মা ফুলের মালা দিয়া, আর সামনে একটা মেয়ে যে গানটা গায়, হ্যাঁ, জামাই বসে রয়েছে, তারপরে তার সামনে যে মালা দিয়ে একটা গান, আমি এখন ভুলে গেছি, যদি 2-1 লাইন কারো মনে থাকে, আসেন 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 দুলাভাই, কি পড়াবো গলে, কি কেমন কেমন একটা গান, ছোট্ট একটা বাচ্চা ভাইরাল হয়েছে যে বিয়ের গেটের মধ্যে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা গেট, জাস্ট এরকম একটা গেট, হ্যাঁ এরকম একটা গেট। এখন এখানে ফিতা দিয়ে মেয়েরা অনেকগুলো, আমরা এর ডিজাইনে ঢুকতে পারি না কেন? মেয়েরা অনেকগুলো ফিতা দিয়ে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, কেসি একটা হাতের মধ্যে। ওই গেট ছাড়বো না যদি টাকা না দেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে অনেক মারামারি কাটাকাটিও হয় গেটের সামনে টাকা নিয়ে। তারপরে মেয়েগুলো দেয় না, 500 টাকা দিলে ছুঁড়ে মারে, নিব না। 1000 টাকা দিলে হ্যাঁ, তারপরে বলে না আরো লাগবে, 5000, এভাবে 10,000 টাকা চায়। ইভেন কি বাসর রাত, মানে বাসর ঘরে ঢোকার জন্য কিন্তু টাকা চাই বসে থাকে, ঢুকতে দেয় না। জামাই খাবে, ওনার সামনে প্লেট দিছে, খাবে, কয় না আমনে খাওয়ার আগে টাকা দিতে হবে। এই যে একটা ভেজাল, এই যে একটা চিন্তা চেতনা, এই ভয়ে কিন্তু অনেকে বিয়ে করে না। তো এই যে আসলে এই সেই গেট, এই গেটটা আসলে এই গেটে, তবে এই গেট দিয়ে যেমন মানুষ ঢুকে, এই গেট দিয়ে যুক্তি ঢুকে। তাহলে গেট শব্দের অর্থ হচ্ছে যা দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে, যা দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে, আসা যাওয়া করে। তাহলে গেট মানে কি? যার ভিতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। তো কি আসা যাওয়া করে? যুক্তি আসা যাওয়া করে। লজিক গেট মানে হচ্ছে যার ভিতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে। আমরা তো বিয়ের গেটের মধ্যে জামাই একবার আসে একবার বাইরে হয়, ওকে। আর এইখানে যেটা হয়, যুক্তি আসা যাওয়া করে, যুক্তি আসা যাওয়া করে। এখন এত কঠিন করে তো আমার পড়ার দরকার নেই, তোমাদের বইটারে শুধু তোমাদেরকে বললাম যে বইয়ের মধ্যে যেভাবে দিছি ঠিক সেইভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি, বই থেকে কপি করে।
এখন এটা তো তোমরা পড়লে একদম শেষ হয়ে যাইবা, কি লেখছে একটু দেখো। বলছে লজিক গেট হলো ডিজিটাল সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক বা মৌলিক উপাদান। এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং কেবল একটি আউটপুট দেয়। ইনপুটের উপস্থিতি ডিজিটাল সংকেতের সংমিশ্রণের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়। আইসি এর মূলে রয়েছে লজিক গেট এবং এটি মূলত বুলিয়ান ফাংশন বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। অনেক সুন্দর করে লিখছে, কিন্তু আমার তো এত ধৈর্য না এটা মুখস্থ করার, এই জন্য আমি যেটা মুখস্থ করছি সেটা তোমাদের জন্য দিয়ে দিলাম। এই যে নাও, ওকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জিনিসটা কি জানলাম? জিনিসটা জানলাম যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নির্বাহ করে বা নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। লজিক একটা জিনিসের যুক্তি থাকতে হবে। ওকে, এটা স্যারে মুখস্থ করছি এই জন্য তোমাদেরকে দিয়ে দিছি। ওকে, এটা আমার মুখস্থ আছে। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, কারণ এইটা ভাইরে ভাই 100% তৃতীয় অধ্যায় আসলে এইটা আসবে না, বন্দুকের গুলি মিস হয়, এই প্রশ্নটা আসা মিস হয় না। লজিক গেট কি? লজিক গেট কি? যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে বা নির্বাহ করে তাকে লজিক গেট বলে। ওকে, এবার আসি আসলে এবার লজিক গেটটা কি। দেখো সারা জীবন তো গেট 4 বাই, তোমাদেরকে বাইয়ে একটা গেট দেখাই দেই। ওকে, বাইয়ে তোমাদেরকে একটা গেট দেখাই দেই, সুন্দর মতো দেখো, এইটা একটা গেট। এখন এই যে গেট, এটা একটা সার্কিট, মূলত একটা সার্কিট। এই যে বলছে ইলেকট্রনিক সার্কিট, এই যে সার্কিটের মধ্যে যত জ্বালাই মালাই যা 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 কিছু আছে এগুলোই গেট, এগুলোই গেটে জ্বালাই মালাই যা যা আছে, বিয়ার গেট, এই গেট, ছোট গেট, বড় গেট, মাঝা গেট, সাজ্জা গেট, সব গেট। ওকে, আশা করি এই জিনিসটা তুমি সম্পর্কে মোটামুটি ভাবে জানছো। ওকে, এইবার আমরা গেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি, লজিক গেট কি মোটামুটি সেই সম্পর্কে জানছো। এইবার আমি তোমাদেরকে বলি, একদম সহজে বলি, গেট হচ্ছে 3 প্রকার, সরি গেট হচ্ছে 2 প্রকার। গেট কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে মৌলিক গেট, মৌলিক গেট, এবং আরেক প্রকারের নাম হচ্ছে যৌগিক গেট, যৌগিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে 3 প্রকার। মৌলিক গেট কয় প্রকার? 3 প্রকার। মৌলিক গেট কয় প্রকার? 3 প্রকার। সেটা হচ্ছে অর গেট, এই এন্ড গেট, এই নট গেট। ওকে, আর এই যৌগিক গেট হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে এই নর গেট, তারপর হচ্ছে ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। আমরা বিস্তারিতভাবে আগামীকালকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে লজিক গেটের মধ্যে মৌলিক গেট কাকে বলে। মৌলিক গেট 3টি, অর গেট, এন্ড গেট, নট গেটকে মৌলিক গেট বলে। যৌগিক গেট কাকে বলে? নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর, এক্সনর গেটকে যৌগিক গেট বলে। ওকে, অর্থাৎ যেই গেট 2 বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তাকে যৌগিক গেট বলে। তাহলে আমরা মোটামুটি ভাবে একটু জেনে নিব যে গেট কয় প্রকার। এখানে দেখো এই যে নর গেট, এই নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। কোন গেট বলা হয়? সার্বজনীন গেট। আর এখানে এক্সঅর এবং এক্সনর কে বলা হয় বিশেষ গেট। কোন গেট? বিশেষ গেট, বিশেষ গেট। শুধু আজকে থিওরিটিক্যাল জিনিসগুলো একটু জেনো, আমি কালকে বিস্তারিতভাবে বা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে তোমাদের সাথে গেট নিয়ে আলোচনা করব। ওকে, আরে আহা, আফসোস এই জাতির জন্য। তো বাচ্চারা
আমি বিস্তারিত অনেক কিছু রাখছি তোমাদের জন্য, আজকে আর পড়াতে পারবো না। সুন্দর মতো এই নাম্বারে দিবা কল, আর এই নাম্বারে দিবা হোয়াটসঅ্যাপে মেসেজ। তোমরা জানো অফিসার তোমাদের জন্য কি করতে চাচ্ছে, জীবনে এটাই কাজে লাগবে। কলেজ জীবনে ভর্তি হইতেছো তো এটাই কাজে লাগবে। আর আগামীকালকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে, তোমরা জানো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে মোটামুটি সপ্তাহ চেঞ্জ হবে না, কিছু সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হবে। ওকে, তো আর আইসিটি তে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আর আজকে যে 10 জন সরাসরি অফারের আওতায় আসছো, তোমরা এই নাম্বারে সরাসরি মেসেজ দিয়ে তোমার আসনটা কনফার্ম করবা, ঠিক আছে? আর কার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা আমাকে করিও। আর তোমরা এতদিন ধরে ক্লাস করতেছো, তোমরা অবশ্যই তো আমাদের আইসিটি কোর্স সম্পর্কে তো জানোই। ওকে, আমাদের আইসিটি কোর্স সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই। 15 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো, পরে তোমরা হ্যাঁ ভর্তি হবে আমি জানি। আমি অনেক স্টুডেন্ট দেখি যখন ক্লাস অর্ধেক হয়ে যায় তখন মাঝখানে এসে ভর্তি হয়, পরে আবার রেকর্ড ক্লাসগুলো করতে তার ঝামেলা হয়। ভর্তি যেহেতু হবা আগে আগে হয়ে যাও, দেরি করে কোনো লাভ নাই। ওকে, দেরি করলেই তো লেট হয়ে যায়, তাই না? এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তুমি তোমার আসনটি কনফার্ম করে নাও। মনে রাখবা, সময় চলে গেলে সেই সময় ফেরত পাওয়া যায় না। হ্যাঁ, তুমি যখন একবার নিজে হাত নষ্ট করবা নিজের সময়টা, পরে আর সহজে ফিরে পাবা না। আর অভিভাবকদের অবশ্যই উদ্দেশ্যে আমি বলবো, আপনার বাচ্চাকে আপনার আইসিটিতে যদি ভালো এক্সপার্ট করতে চান এই কোর্সটাতে ভর্তি করাই দেন। এখানে টাকা পয়সা একেবারেই কম। হ্যাঁ, আপনার তো 5-10 হাজার 15,000 টাকা নষ্ট করে বাসায় টিচার রাখবেন, ফলাফল জিরো। আর এখানে আমরা কম টাকায় পড়াই বলে কয় এখানে মনে হয় মান কমালে স্যারে কম টাকায়। স্যারে যে স্টুডেন্ট গরিব দুঃখীর বন্ধু এটা জানে না। স্যারে যে বাচ্চাদেরকে আপন করে নেই, হ্যাঁ বাচ্চাদেরকে সবসময় আপন করে এই বুকের মধ্যে জড়াই রাখি, আর্থিক দিকটা তাদের দেখি, এইটা কেউ বলে না। বলে যে স্যারে টাকা কম রাখে, মনে হয় কোর্সের মান কম। এই জন্য স্যারে চাইলে এই কোর্সটার দাম যদি 10,000 টাকা করে চাইতাম তাহলে অনেক গার্ডিয়ান বলতো না রে বাবা 10,000 টাকা, তাইলে মনে হয় বিশেষ কিছুটার মধ্যে আছে। আসলে আপনারাই বিবেচনা করবেন, অনলাইন কোর্সের মধ্যে যখন দেখবেন বেশি টাকা তখন বুঝবেন সেখানে বেশি চোরামি। ওকে, যেখানে টাকা কম তাহলে বুঝবেন উনি গরিব দুঃখীর বন্ধু, এটা বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আর্থিক সমস্যা আছে, 1,000 টাকা তো দেওয়ার মতো অনেক স্টুডেন্ট, কারণ এটা তো প্রাইভেট পড়বেই কলেজ লাইফে, নাহলে তো আইসিটির আয়ও বুঝবে না প্রাইভেট না পড়লে, সে তো পড়বেই। ঠিক আছে, হয় ওখানে আরো টাকা বেশি দিয়ে পড়বে। ওকে, এটাই অনেকে করে। আবার অনেকে চিন্তা করে ধুর অনলাইন কোর্সে ভর্তি হয়ে গেলে আমি তো ওনার লগে দেখা করতে পারতাম না, সকালবেলা ভোরে যাই মারে বলবো যে মা আমি আইসিটি পড়তাম, গেলাম স্যারের কাছে। চাইলে তো স্যারের কাছে যায় না, পার্কে যায়। হ্যাঁ, স্যারের কাছে যায় না, কারোর লগে দেখা করতে যায়। তো এইটা চিন্তা করে যে স্যার মানে আপনার অনলাইন কোর্সে আমার দরকার নেই, আমি অফলাইনে ভর্তি হবো, সকালবেলা বাসার থেকে বাইরে যাবো, যে মা প্রাইভেট আছে বলে, মা ইংলিশ প্রাইভেট আছে বলে বের হয়ে চলে যাব। এরপরে কিসের প্রাইভেট কিসের কি টাকা দিলে নিজে খাবো, আড্ডা দিব, এই তো বন্ধু বান্ধবীদের সাথে পার্কে আড্ডা দিব, এখানে আড্ডা দিব, সেখানে যাবো, রেস্টুরেন্টে যাবো, আড্ডি চলতে থাকবে ইচ্ছে মতো। তো এইরকম কিন্তু অনেকে করে, এই জন্য অনেকে অনলাইন কোর্সের মধ্যে ভর্তি হতে চায় না, সে অফলাইনে যাইতে চায়। আসলে অফলাইনে যে কেন যাইতে চায় এটা তো আমরা বুঝি। অনলাইনে যদি ভর্তি হয় তাহলে তো সে আর বাসা থেকে বের হতে পারবে না। হ্যাঁ, সে চিন্তা করবে না রে বাবা কি ভুল করলাম এখানে ভর্তি হইয়ে। ওকে, তো যাই হোক, আমরা আজকে আর আলোচনা করতেছি না, অনেক আলোচনা করে ফেলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ যুক্ত না হতে পারলে মেসেঞ্জার আছে, ওই যে অফিসার নামে একটা বিশাল একটা মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে মেসেজ দিবা। যারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো না তারা মেসেঞ্জারে মেসেজ দাও, ঝামেলা তো নাই। হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করবে না তারা মেসেঞ্জারে আমাকে মেসেজ দিবা। ভালো থাকো, সুস্থ থাকো বাচ্চারা, নিজের প্রতি খেয়াল রাখবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এসে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।